কোটা খুব উন্নত দেশেও কোটা থাকে, জি অনেক উন্নতের পরেও চলে গেছে, পোস্ট ডেভেলপমেন্টে চলে গেছে, এমন দেশেও কোটা থাকে। কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনি কোটার যে যৌক্তিকীকরণ সেটা হালনাগাদ করেন কিনা, এবং আপনি ওইটার আবার সংস্কার করেন কিনা। আপনি যেটা 10 বছর আগে করেছেন, 20 বছর করেছেন, সেটা প্রবণতাগুলো দেখার চেষ্টা করা হয়, প্রচুর উপাত্ত পরিসংখ্যান তৈরি করা হয়। এবং আমরা ছাত্র জীবনে যখন আন্তর্জাতিক পর্যায়ের বক্তৃতা বিতর্কে যেতাম, তখন প্রায় নিয়মিতভাবেই একটা বিষয় থাকতো, বিশেষ করে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অঞ্চলে, যে দিস হাউস উড সাপোর্ট পজিটিভ ডিসক্রিমিনেশন। এটা আমরা তখন বেশ খেই হারিয়ে ফেলতাম, কারণ এত বিষয় আমরা তখন এখনকার তরুণদের মতো এত স্মার্ট ছিলাম না, এবং বুঝতে আমাদের সময় লেগেছে যে অ্যাফার্মেটিভ ডিসক্রিমিনেশন কেন লাগবে। আমার কাছে মনে হচ্ছে যে আমরা ঐতিহাসিকভাবে কখনোই তথ্য উপাত্ত সামনে আনতে চাই না, এবং কখনোই পরিসংখ্যানকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি না। এইটুকু বলে আমি আগে যদি বলি যে আমাদের একজন তরুণ এখানে আছেন, সার্জিস আলম, বাকি আমরা সবাই তার 2 গুণ 2.5 গুণ বা তারও বেশি বয়সী। এখানে বয়োজ্যেষ্ঠ, কেউ অবসরে যাব বা কেউ হয়তো অবসরে গেছি। এই রাষ্ট্রে যা কিছু ঘটেছে সেটা 18 থেকে 22 বছর বয়সীদের দ্বারাই ঘটেছে। আমাদের এমন যেন মনে না হয় যে তারা একেবারেই কিছু বোঝেন না, তারা একেবারেই হালনাগাদ না, তারা পৃথিবীর খবর রাখেন না। তারাই 52 আন্দোলন করেছেন। 52 আন্দোলন শুধু রাজনৈতিক আন্দোলন না, এটা একটা সাংস্কৃতিক এবং শিক্ষা আন্দোলন। সেটা শিক্ষার্থীদের মাথা থেকে আসছে। তাদের বয়স তখন, যদি যারা ছিলেন আমরা হিসাব করে দেখি, 20-র মধ্যে প্রায়, তারা 20ও পার হননি। তারা শরীফ কমিশনের বিরুদ্ধে আন্দোলন করেছেন, আইয়ুব খানের সময় আন্দোলন করেছেন, আগরতলা মামলায় বঙ্গবন্ধুর পক্ষে তারা আন্দোলন করেছেন। এরপরে তো দীর্ঘ বাংলাদেশের সময় আমরা সবাই জানি, কাউসার ভাই আছেন, এরশাদ বিরোধী আন্দোলন। সবশেষে আমাদের 7-এর দিকেও 6-7-এ যে আন্দোলন হয়েছে সেটাও দেখেছে, এবং শিক্ষার্থীদের উপর দিয়েই গেছে। আমরা জেলে পরীক্ষা নিতে গিয়েছিলাম কোনো একটা সময়, এবং জেলে পরীক্ষা নিতে গিয়ে দেখেছি যে ছেলেটার আমরা পরীক্ষা নিচ্ছি, সে কাঁপছে, তার হাতে অনেকগুলো কাগজ। তাকে 100-150 একটা কক্ষে রাখা হয়েছিল, পরের দিন তার পরীক্ষা। আমি, আমার সহকর্মী, আমরা আরেকজন মিলে পরীক্ষা দিতে গিয়েছিলাম, এবং কোনোভাবেই তার পক্ষে লেখা সম্ভব না। বহু কষ্টে তাকে বসিয়ে পরীক্ষা দিয়েছি। এই আমার প্রথম অভিজ্ঞতা যে জেলে ওরকম অবস্থার পরে একজন শিক্ষার্থীকে যদি পরীক্ষা দিতে, আমরা অনেকের কথা শুনতাম, অনেক বিশিষ্ট ব্যক্তি পরীক্ষা দিয়েছেন জেলে। তো এরকম অসংখ্য শিক্ষার্থী কালেকটিভ সমাজ পরিবর্তন, এজেন্ডা পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন, নীতি পরিবর্তনের পরে কিন্তু আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। না, সেই পরিবর্তন, এই যে কোটা আন্দোলনের আমি কেন আসছি সেটাই বলছি। যতএব আমি তাকে যথেষ্ট ম্যাচিউরড মনে করি, যথেষ্ট সময়ের হিসাবে তারা কথা বলে মনে করি। এখন যৌক্তিক অযৌক্তিক সে আলোচনা পরে আসছে। এখন যে কথাটা বললাম, যে যখনই তারা রাস্তায় নেমেছেন, সাম্প্রতিক সময় আপনার খেয়াল করতে হবে যে কোন কোন ইস্যুজে রাস্তায় নামছে। আপনি খেয়াল করেন, আপনার নিরাপদ সড়কের জন্য, কোটার মতো, চাকরির মতো বিষয়গুলো, এটা কিন্তু বৃহৎ রাজনৈতিক পরিবর্তন বলবেন কিনা, বা এটাকে আপনি সামাজিক পরিবর্তন বলবেন, সেটা আপনার আমার হয়তো একটা নীতিগত পরিবর্তন, এবং সেই পরিবর্তনের একটা ধারাবাহিকতায় তারা এবার এসে দাঁড়িয়েছেন। এটা জনদুর্ভোগ হচ্ছে, সেটা কিভাবে নিরসন করবেন সেটা সার্জিসরা বলতে পারবেন, কিন্তু কেউ বাধা দিচ্ছে না বা কেউ তাকে সরিয়ে দিচ্ছে না। পুলিশ ভালো আচরণ করছে, রাজনৈতিক দলগুলো ভালো আচরণ করছে, সবাই সবকিছু করছে। তার মানে কি? তার মানেটা হচ্ছে, তাহলে এই 7-8 দিন কি তাদের সাথে রাজনৈতিকভাবে কোনো কথা বলা যেত না? আমি ইস্যুটাকে রাজনৈতিক মনে করি, কারণ যে এজেন্ডা এখন কোর্টে আছে সেটার একটা প্রেক্ষিতে কোর্টে আছে। এটা নির্বাহী আদেশ, সেই আদেশে একজন চ্যালেঞ্জ করতে রিট করেছেন একটা পক্ষ, রিট করলে তো কোর্টে সেটা যাবে এবং কোর্টের প্রক্রিয়ার মধ্যে থাকবে। এটা নিয়ে আমরা গত 7-8 দিন প্রচুর আলোচনা করছি, কে সঠিক কে বেঠিক, আমরা আইনের পরিধির মধ্যে আছে কিনা, কথা কোনভাবে বলবো বা না বলবো, সে আলোচনা চলতে থাকুক। কিন্তু ইস্যুটা তো রাজনৈতিক, ইস্যুটা তো সরকারকেই সিদ্ধান্ত নিতে হয়, একটা রাষ্ট্রের পরিধির মধ্যে সিদ্ধান্ত নিতে হয়। তাহলে এই রাজনৈতিকভাবে কি তাদের সাথে কেউ প্রকাশ্যেও কথা বলতে পারতেন না, বা কোনো প্রতিনিধি কি তার কাছে আসতে পারতেন না? তার সাথে আমি আগে যেখানে রেখেছিলাম কথাটা, যে এই 18তেও আমি একটু যুক্ত করি শামীম স্যার, সেটা হলো যে সরকারের পক্ষ থেকে বক্তব্য হলো বা দলের পক্ষ থেকে বক্তব্য, আওয়ামী লীগের পক্ষ থেকে বক্তব্য হলো যে পর্যবেক্ষণ করছেন। দেখেন, কিছু দাপ্তরিক বক্তব্য থাকেই, সেটা করতেই হয়, যেটা আমাদের অ্যাটর্নি জেনারেল মহোদয় বললেন যে ঠিক আছে, একটা সাবজুডিস ম্যাটার আছে, সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি হয়তো হঠাৎ করে সেখানে বক্তব্য দিতে পারবেন না, কিন্তু এখানেই তো প্রক্রিয়া শেষ না। আমি যে জায়গাটা আসতে চেয়েছিলাম সেটা হলো ঠিক 18 সময় থেকে আমরা বারবার বলছি যে এই যে বিদ্যমান কোটাগুলো ছিল, তা তখন যেগুলো ছিল, এটা পরিপত্রের আগে, আমরা কি এখন পর্যন্ত স্পষ্ট পরিসংখ্যান পাই যে তার প্রবণতাটা কেমন, কতদিন ধরে মুক্তিযোদ্ধারা এটা ব্যবহার করছেন, অনগ্রসর সম্প্রদায় কতটুকু ব্যবহার করছেন, জেলা বা নারী কোটা কি রীতিতে ব্যবহার করা হচ্ছে, কোন জেলায় কম কোন জেলায় বেশি হচ্ছে কিনা, কোন জেনারেশন পর্যন্ত যাবে সেটি। দেখেন, এখানে প্রজন্ম যখন বলে, আপনি 25 বছর প্রজন্ম হিসাব করলে হবে না, আপনি এই আন্দোলন আর এই আন্দোলনের মাঝখানে দুটো প্রজন্ম চলে আসছে। আপনি যদি স্নাতকদের হিসাব ধরেন, প্রতি বছর স্নাতক বের হচ্ছে, তার মানে প্রতিবার প্রজন্ম বের হচ্ছে। 25-এর প্রজন্ম ধরলে চলবে না, বায়োলজিক্যালি দেখলে চলবে না। আমি অবাক হয়ে যায় যে এত কিছুর পরেও
এখন পর্যন্ত আমরা একটা প্রকাশ্য তথ্যপাত্র পাই না, এবং রাজনৈতিক দলের কেউ সেটা নিয়ে আসছেন না যে দেখো এই ট্রেন দেখা যাচ্ছে, এটা যদি অব্যবহৃত থাকে তাহলে এইভাবে সেটা মেধা কোটা, যেটা আমি এবং শহীদ আলম খান আমরা আস্তে আস্তে আলাপ করছিলাম যে যিনি কোটা ব্যবহার করতেন তাকেও কিন্তু অনেকগুলো মেধার পরীক্ষা দিয়ে তারপরে কোটাতে যেতে হয়, এতটা সহজ না। কিন্তু আমার কাছে ট্রেনটা নাই, আমি গ্রাফে সেটা দেখাতে পারছি না, পরিসংখ্যানটা নাই, আমি কি তা নিয়ে বসতে পারতাম না? তৌহিদ, আমি এক লাইনে শেষ করি। বলুন। আমরা আইনের পরিধির কথা বলছি, কোনটা সঠিক বেঠিক সেটা হয়তো আমাদের অবস্থানগত কারণে হয়, যেটা হয়তো কাউসার ভাই বলতে পারবেন না, আমি হয়তো রাষ্ট্রায়ত্ত একটা প্রতিষ্ঠান আছে দেখে বলতে পারবেন না, বন্ধুরা পারবো না, কিন্তু যে শিক্ষার্থী সে তো বলবেই, এবং তার তো একটা রাজনৈতিক অধিকারও এটা, এবং গণতান্ত্রিক অধিকারও সেটা। সেই অধিকারের জায়গাটাই কি আমরা এটা নিয়ে বসতে পারতাম না? আজকে যদি সার্জিসদের আমি ডেভিলস অ্যাডভোকেট হিসাবে যদি বলি, তারা যদি একটা বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে যে এই সরকার মনে করে যে কোটা রাখবো না, সে কি করতে পারবে না? কিংবা আমাদের এখন দিস হাউস বিলিভস দ্যাট উই নিড মোর কোটাস, তাহলে কি সে করতে পারবে না? গত 7 দিনে গণমাধ্যমে যে পরিমাণ কলাম লেখা হয়েছে পক্ষে বিপক্ষে, এটা বিশ্লেষণ করে যুক্তি দিয়ে তর্ক দিয়ে, তাহলে এটাকে আপনি কোন খাতে ফেলবেন? এটা কি সঠিক না বেঠিক খাতে ফেলবেন? মূল কথাটা ওইটাই, তাদের সঙ্গে কথা বলা প্রয়োজন ছিল, এটা রাজনৈতিক এজেন্ডা। আপনি একটা সিদ্ধান্ত পাবেন 4 সপ্তাহ পরে আমাদের আইনের পরিধির মধ্যে থাকতে হবে, এ নিয়ে আমরা অনেক আলাপ করব, কিন্তু দিনের শেষে ইস্যুটা রাজনীতি, রাজনৈতিক সমাধান করতে